শিশুরা কতই না সুন্দর। আমাদের জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ ঘিরে থাকে শিশুরা। তাদের মিষ্টি মুখের কথা, তাদের সবকিছু আমাদের জীবনকে দোলায়িত করে। কিন্তু সেই শিশুরা যখন কষ্ট পায়, দুঃখ পায়, এরকম যন্ত্রণায় কাতরায়, কাউকে বলতে পারে না, সেই ব্যথা সহ্য করার মতো ক্ষমতা বাবা মার খুব কমই থাকে। সেরকম একজন পিতা মুশফিকুর রহমান, বগুড়ার বাসিন্দা তিনি। যে ভিডিওটি আপনারা দেখলেন, তিনি তার শিশুটিকে নিয়ে হাসপাতালে ভর্তি আছেন। তিনি তার ফেসবুকে যে কথাটি লিখেছেন তার ছোট্ট একটি অংশ আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই। তিনি লিখেছেন যে, রাষ্ট্র আমার সন্তানকে হাম উপহার দিল। আজ থেকে 7 মাস আগে এভাবেই সন্তানকে প্রথম কোলে নিয়েছিলাম। তারপর থেকে একটু একটু করে সে বড় হয়ে উঠল, হাসি শিখলো। অফিস থেকে এসেই আমি প্রথমে তাকে ডাক দিই বাবা, সাথে সাথেই একটা ফিক করে হাসি দেয়। আমার ছেলে জন্মের পর শুধু ক্ষুধা লাগলে কাঁদে, কাঁদলে বুঝতাম খাওয়াতে হবে। খাওয়ানো শুরু আর চুপ। কোনোদিন সে সারা রাত আমাদের জাগিয়ে রাখেনি। কি লক্ষ্মী বাচ্চা আমার, কাঁদে না, রাত জাগে না। সেই ছেলেটি, সেই শিশুটি আছে কদিন ধরে শুধুই কেঁদে যাচ্ছে। এবং মুশফিকুর রহমান লিখেছেন যে, আজ সারাদিন অনেক কেঁদেছি। ছেলের কাছে মাপ চেয়েছি বহুবার। এই দেশে তাকে জন্ম দেওয়ার জন্য মাপ চেয়েছি। এমন এক দেশে তাকে এনেছি যেই দেশের নেতারা জ্বর হলেও সিঙ্গাপুর যায়, তাদের সন্তানরা বিদেশে উন্নত জীবনযাপন করে। গত কয়েক বছর নাকি আমাদের সন্তানদের জন্য টিকা কেনার প্রয়োজন তারা মনে করেনি। আর সেই হাম মহামারী হয়ে আমার সন্তানের শরীরে চলে এসেছে। সরি বাবা, আমি সত্যি অনেক সরি। একজন বাবা কতখানি অসহায় হলে এরকম কথা লিখতে পারে আপনারা নিশ্চয়ই বোঝেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা আরো কয়েকজনকে দেখেছি। একজন বাবাকে দেখেছি সন্তানের মৃত লাশ নিয়ে উদ্ভ্রান্তের মতো শূন্য, তার দৃষ্টি শূন্য, সেই সন্তানের লাশ বুকে আগলে রেখে রাস্তায় হাঁটছেন। এই দৃশ্য আমি জানি সবাইকে ব্যথিত করে, কিন্তু কেন এমনটি আমাদের দেশে ঘটলো? কেন? এই প্রশ্নের কৈফিয়ত কে দেবে? অথচ বাংলাদেশ থেকে একেবারে প্রায় নিশ্চিহ্ন হয়ে যাওয়া নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল হামে শিশু মারা যাবে। মানে গত কয়েক বছর আগেও এই ভাবনাটা ছিল একেবারে অকল্পনীয়, একেবারেই বিশ্বাসের বাইরে। কিন্তু আজ এটাই নাকি বাংলাদেশ 2.0। এই হচ্ছে স্বাধীনতা। জীবন বিকশিত হওয়ার আগেই ঝরে পড়ছে নির্মম ভাবে। আর ঠিক সেই সময়ে সংসদের ভেতরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে আবৃত্তি হচ্ছে স্বরচিত কবিতা। বাস্তবতা যেন এক ভয়ঙ্কর ব্যঙ্গচিত্রে পরিণত হয়েছে। এর মাঝে সামনে আসে এক হৃদয় ছিঁড়ে ফেলা দৃশ্য, যেটা আমি বলেছিলাম, মৃত সন্তানকে পাজকোলা করে ঢাকার রাস্তায় উদ্দেশ্যহীন হেঁটে বেড়াচ্ছেন এক অসহায় বাবা। ওটি কোনো হাঁটা নয়, এটা শোকের ভারে ভেঙে পড়া এক মানুষের, এক বাবার দিকহারা, দিকবেদিক শূন্যতায় হারিয়ে যাওয়ার চলা। সন্তানের মৃত্যু আর তার এই এলোমেলো পাগল প্রায় ঘুরে বেড়ানো, এই দৃশ্যটুকুও দেশের নীতি নির্ধারকদের এতটুকু এক চুল নড়াতে পারেনি। যেন তারা মানুষ না, তারা যেন একেবারে নির্বিকার পাথর। সংসদে এখন সড়ক কিসের জন্য? গাড়ির দাবিতে। নির্বাচনের আগে ঘোষণা ছিল সরকারের কোনো সুযোগ সুবিধা নেবে না তারা, কিন্তু এখন গাড়ি ছাড়া নাকি চলছে না তাদের। অথচ তখন বুক ফুলিয়ে বলা হয়েছিল তাদের সরকারি কোনো সুযোগ সুবিধা লাগবে না, না গাড়ি না বাড়ি। প্রশ্নটা সোজা, তখন মিথ্যা বলা হয়েছিল নাকি এখন সব লজ্জা ঝরে গেছে? সরকারের কাছে এই মানুষগুলোর জীবন, তাদের আবেগ, তাদের কান্নার কি কোনো মূল্য নেই? এই তো সেদিন স্বাস্থ্যমন্ত্রী ছুটে গেলেন এক খুবই
খুবই সাধারণ রোগীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। তাহলে সন্তানের লাশ নিয়ে হেঁটে বেড়ানো সেই বাবাকে খুঁজে বের করার প্রয়োজনটা কেন তিনি অনুভব করলেন না? কেন? এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে পরিচয়ের অন্ধকার রাজনীতিতে। সীমা নামের সেই রোগী, তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার গৃহকর্মী ফাতেমার ভাতিজি। এই পরিচয়টাই যথেষ্ট ছিল। তাই স্বাস্থ্যমন্ত্রীর পাশাপাশি হাসপাতালে ছুটে গেলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, ঢাকা মেডিকেলের মহাপরিচালক, অর্থাৎ পুরো ব্যবস্থা। কিন্তু হামে প্রাণ হারানো সোয়া 200 শিশুর পরিবার, তারা কি কারো পরিচিত না বলেই অদৃশ্য, অপ্রাসঙ্গিক? শুধু পরিচয় থাকতে হবে। খালেদা জিয়ার যিনি পরিচারিকা, তাদের যে পরিচয়টি আছে, এই 250 শিশু, তাদের বয়স 1.5 মাস, 3 মাস, 1.5 বছরের বেশি নয়। সেই শিশুদের কোনো পরিচয় নাই বলে রাষ্ট্রের ব্যবস্থা, কাঠামো, রাজনীতিবিদরা কোনো কিছুর মূল্যই বোধ করেনি। স্বাস্থ্যমন্ত্রী যদি সেই সোয়া 200 শিশুর পরিবারের কাছে যেতেন, যদি অন্তত সেই বাবাকে খুঁজে বের করতেন, তাহলে সরকার অন্তত দাবি করতে পারত এই শিশুদের জন্য তাদের হৃদয়ে এক ফোঁটা ছিটে ফোঁটা মায়া বেঁচে আছে। কিন্তু সেই ন্যূনতম মানবাধিকারটুকু, দায়টুকু যেন তারা নিতে অনিচ্ছুক। কেবল হাম নয়, অবিশ্বাস্য হলো সত্য, এই দেশে এখন জ্বালানি তেল কিনতে গিয়েও মানুষ মারা যাচ্ছে। লাইনে দাঁড়িয়ে মৃত্যু, তুচ্ছ দ্বন্দ্বে ছুরিকাঘাত, ট্রাকের চাপায় প্রাণহানি, সব মিলিয়ে এক বিভীষিকাময় বাস্তবতা। তবুও সংবাদ মাধ্যমে এসব নিয়ে তেমন উচ্ছ্বসিত কিছু নেই। মানুষের আর্তনাদে আকাশও যেন আর কাঁপে না, আসমান আর কাঁপে না। নাকি আমরা সবাই অভ্যস্ত হয়ে গেছি এই অবস্থার মধ্যে? সবশেষ মৃত্যু রাজশাহীতে। আব্দুল আলাম ওরফে আলাউদ্দিন, 50 বছর বয়সী এক মানুষ, ভোরে দাঁড়িয়েছিলেন মোটরসাইকেলে তেল নেবেন বলে। সূর্য আগুন ঢালছে মাথার উপর, লাইন কমছে না। শেষে তীব্র গরমে তিনি মাটিতে লুটিয়ে পড়লেন। হাসপাতালে নেওয়ার পর জানা গেল সব শেষ। একটা জীবন এভাবেই নিভে যায়, চুপচাপ, অযত্নে। কিন্তু এই ট্র্যাজেডি এই ব্যক্তির একার নয়। মাত্র 10 দিন আগে রংপুরে মেহেদি হাসান, 32 তার বয়স, একজন শিক্ষক, ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে তেল পাননি। হঠাৎ বুকে ব্যথা শুরু হয় তার। তবুও লাইন ছাড়েননি, কারণ চলে গেলে তেল মিলবে না। শেষ পর্যন্ত লাইন ছাড়লেন, কিন্তু পৃথিবীটাই ছেড়ে। নড়াইলে 29 মার্চ একটি পাম্পের সামনে সরাসরি হত্যাকাণ্ড হয়। তেল নেই, সরবরাহ নেই। এই বাস্তবতা থেকেই যেন শুরু। পাম্প ব্যবস্থাপক নাহিদ সর্দারের সঙ্গে ট্রাক চালকের তর্ক হয়। সরকার তিনি পাবেন কোথায়? কথায় কথায় কথা কাটাকাটি, এবং নাহিদকে হুমকি দেওয়া হয় প্রকাশ্যেই, ট্রাক চাপা দিয়ে মেরে ফেলা হবে। তারপর সেই হুমকি বাস্তবে রূপ নেয়। বাড়ি ফেরার পথে মোটরসাইকেল নাহিদের উপর তুলে দেওয়া হয় ওই ট্রাকটি। ঘটনাস্থলে মৃত্যু হয়। সঙ্গে জাহিদুল ইসলাম গুরুতর আহত হন। আইন যেন এখানে কেবল কাগজে, রাস্তায় নয়। 9 এপ্রিল গাইবান্ধার পলাশবাড়ি, সেখানেও লাইনে দাঁড়ানো নিয়ে উত্তপ্ত বাকবিতণ্ডা, তারপর ছুরিকাঘাত। রেজওয়ান আহমেদ আঘাত করে কাউসার, জাহিদ এবং শিহাবকে, 3 জনকে। শিহাব গুরুতর, রংপুর মেডিকেলে তাকে পাঠাতে হয়। একটি পাম্প মুহূর্তেই রক্তাক্ত হয়ে যায় যুদ্ধক্ষেত্রের মতো। দেশের পেট্রোল পাম্পগুলোতে এখন এমন পরিস্থিতি, নিরাপত্তা বলতে কিছুই নেই। তাই পুলিশ মোতায়েন করতে হচ্ছে। একটা পাম্পে দাঁড়ানো মানেই একটা ঝুঁকি। আরেক দুঃস্বপ্ন, লোডশেডিং। ঢাকাকে কোনোভাবে সামাল রেখে, মানে মফস্বলের দিকে ঠেলে দেওয়া হয়েছে, যেন একটা মফস্বল থাকবে আগুনের মধ্যে। এবং আজই দেখলাম যে জানানো হয়েছে যে ঢাকাতেও এখন পালাক্রমে লোডশেডিং দেয়া হবে। ওয়েবসাইটে সংখ্যা যাই লেখা থাকুক, বাস্তবে গ্রামে বিদ্যুৎ থাকে 4 কি 5 ঘন্টা। যারা রিচার্জেবল যন্ত্র কিনা ছিল, তাদের সেই স্বস্তির স্বপ্ন এখন একেবারে দুঃস্বপ্ন। চার্জ দেওয়ার মতো বিদ্যুৎ পর্যন্ত নেই। বিদ্যুতের অভাবে মানুষের পেটে পড়েছে গিয়ে টান। ব্যাটারি চালিত রিক্সা, গ্রামের আয়ের অন্যতম উৎস, আপনারা জানেন, সেগুলোই এখন বন্ধ হয়ে যাচ্ছে। চার্জ হয় না, প্যাডেল নেই, চলবে কিভাবে?
অর্থনীতি নিচ থেকে ভেঙে পড়েছে একেবারে নীরবে। তবু এই সংকট নতুন নয়। মানে এই যে পরিস্থিতি, এটা কিন্তু একেবারে নতুন নয়। আমরা এরকম পরিস্থিতি দেখেছি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি শাসন আমলেই। একটি বিদ্যুৎ কেন্দ্রও হয়নি। কানসাটে বিদ্যুতের দাবিতে বিক্ষোভরত মানুষকে গুলি করে হত্যা করা হয়েছিল। ইতিহাস যেন আবার একই অন্ধকারে এখন ফিরছে। তেল নেই, বিদ্যুৎ নেই, তারপরও তেলের দাম বাড়ানো হয়েছে। বলা হচ্ছে যে জনগণের দাবিতে এটি বাড়ানো হয়েছে। প্রশ্ন হচ্ছে, এই জনগণ আসলে কারা? এই ভয়াবহ বাস্তবতার মধ্যে সংসদে কি হচ্ছে? 16ই এপ্রিল সংসদে স্বরচিত কবিতা আবৃত্তি হচ্ছিল, আপনারা দেখেছেন। সরাসরি আবার সম্প্রচার হয়েছে এগুলো। কারণ টাইম ম্যাগাজিনে তারেক রহমানের নাম, তো চারটিখানি কথা না, টেবিল টেবিল চাপড়ে অভিনন্দনের বার্তা, দেশ জ্বলছে আর সংসদে তালি দিচ্ছে সবাই। বাহ, কি চমৎকার! আর বিরোধী দল কি চেপে ধরছে সরকারকে না। কারণ এই সংসদ আমরাই, আমরা আর মামুরা। কেউ কারো কাছে জবাবদিহি চায় না। বরং 2 দিন ধরে আলোচনা গাড়ি নিয়ে। নির্বাচনের আগে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন যে শুল্কমুক্ত গাড়ি চাই না। জামায়াত আমির শফিকুর রহমান বলেন যে এমপি হলেও জীবন পাল্টাবে না। তার মন ভোলানো ওই ভাষণ ছিল, মানে যারা রিকশায় চড়েছিলেন তারা রিকশাতেই চড়বেন, যারা সাইকেলে চড়ছিলেন তারা সাইকেলেই চড়বেন, কোনো সরকারি সুবিধা তারা নেবেন না। চমৎকার। কিন্তু 24শে জুলাইয়ের পর হঠাৎ ধনকুবের বনে যাওয়া হাসনাত আব্দুল্লাহ নাকি এখন সরকারি গাড়ি ছাড়া লজ্জা পান। আর শফিকুর রহমান তাকে সমর্থন করে বলেছেন যে ছোটদের আবার আবদার নাকি ফেলতে নেই। এমপিদেরকে সরকার কখনো গাড়ি দেয়নি, তবে একটি বিধান ছিল যে তারা চাইলে শুল্কমুক্ত গাড়ি আনতে পারতেন। এতে সরকার তাদের জন্য গাড়ি কেনার চাপ থেকে মুক্ত থাকত। এবার তাদেরকে গাড়ি কিনে দিতে হবে। সরকারের উপর আর্থিক চাপ তৈরি হবে। 350 জন এমপিকে যদি 3 কোটি টাকা করেও একটি গাড়ি দেওয়া হয়, লাগবে 1000 কোটি টাকার বেশি। সংসদে যেভাবে ডিসি ইউএনএর গাড়ির সঙ্গে তুলনা করা হয়েছে, তাতে তো 3 কোটির নিচে দিলে তাদের ইজ্জত আসলেই আর থাকবে না। হাসনাত আব্দুল্লাহ আর শফিকুর রহমান যেটা গোপন করেছেন সেটা হলো গাড়ি না দিলেও মাসে যাতায়াত ভাতা হিসেবে যেন দেওয়া হয় 70,000 টাকা। সংসদে এ নিয়ে তুমুল সমর্থন, বিএনপি স্পিকার সবাই একসঙ্গে তালি। নিজেদের স্বার্থে এভাবেই তারা ঐক্যবদ্ধ। কিন্তু প্রশ্ন এখন একটাই, এই একই জোর, একই আবেগ, একই উচ্চস্বরের কথা যদি একবারও বলা হতো হামে মৃত ওই শিশুদের জন্য, ওই বাবাটির জন্য, যেই শিশুটি কখনো কাঁদেনি, সেই শিশুটি যখন দিন রাত সারাক্ষণ কাঁদে, শরীরের ভেতর থেকে হামের যন্ত্রণায়, যেই শিশু কথা বলতে পারে না, নিজের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো প্রকাশ করতে পারে না, শুধু চিৎকার করেই কাঁদছে, সেই শিশুর বাবা মার জন্য সামান্য একটু ঐক্য তারা দেখাতে পারতেন না? সামান্য একটু সহানুভূতি তারা দেখাতে পারতেন না? না, তাদের কাছে এগুলোর কোনো বিষয়ই না। জনগণের কোনো মূল্য নাই তাদের কাছে। যদি একটু একটু যদি মানে চোখ দেখানো হতো তেলের লাইনে মারা যাওয়া ওই মানুষদের জন্য, যারা এই তীব্র গরমের মধ্যে ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে খেয়ে না খেয়ে, সেই মানুষরা কি একটু সহানুভূতি আশা করতে পারে না? যদি একটু প্রতিবাদ উঠতো লোডশেডিং এ কষ্ট পাওয়া ওই শিশুদের জন্য, যারা ঘুমোতে পারছে না, পড়তে পারছে না, এমনকি অনলাইন ক্লাস নাকি হবে, সেই অনলাইন ক্লাস কিভাবে শিশুরা করবে যদি বিদ্যুৎ না থাকে? তাহলে কি এই দেশটা এতটা নির্দয় এখন যেভাবে মনে হচ্ছে, এতটা কি নির্দয় মনে হতো নাকি আমরা সত্যি এতখানি হৃদয়হীন, এতখানি নির্মম, নির্দয় হয়ে উঠেছি, নাকি সত্যটা আরো ভয়ঙ্কর? বাংলাদেশের সংসদ সত্যি এতটাই নির্মম হয়ে গেছে যে এই যে এত মানুষের এত প্রাণহানি, এত কষ্ট, এত যন্ত্রণা এবং সামনে যে সীমাহীন দুর্ভাবনা, আরো সংকট ঘনীভূত হয়ে আসছে, তার দিকে তাদের কোনো মাত্র জবাবদিহিতা, দায়বদ্ধতা এগুলো তো নাই। সামান্য দুটি
সহানুভূতির শব্দও তারা উচ্চারণ করতে পারেন না। এতটাই নির্দয় হয়ে গেছে বাংলাদেশের সংসদ।